নমস্কার বন্ধুরা। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার ভারত আর জাপান এমন এক চুক্তি করতে চলেছে যার ফলে রীতিমতো কেঁপে উঠেছে চীনের কমিউনিস্ট পার্টি, যার আওতায় চীন তো এতটাই ভয় পেয়ে গেছে যে চীনের সরকারি মিডিয়া ভারতকে হুমকি পর্যন্ত দিয়েছে যে ভারত ইতিহাস যেন ভুলে না যায়। যদি ভারত জাপানের সাথে মিলে এই সমস্ত করে তাহলে ভবিষ্যতে ভারতের ওপরেও আক্রমণ হতে পারে, যেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নর্থ ইস্ট ভারতের রাজ্যগুলোতে হয়েছিল। স্পেশালি এই মুহূর্তে আপনারা যে দুটো হাতিয়ারের ভিডিও স্ক্রিনে দেখছেন, এটাই চীনের মূল আতঙ্ক, কারণ এগুলো একমাত্র জাপানই তৈরি করতে পেরেছে। আর যদি এটা ভারত পায় তাহলে তো চীনের খেলই খতম। এখন স্বাভাবিকভাবেই এটা শুনে আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে কী এই অস্ত্র যাকে চীন জমের মতন ভয় পাচ্ছে, এবং তার সাথেই ভারত জাপানের সাথে মিলে কী এমন করছে যে চীন এতটাই ক্ষেপে গেছে যে সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলে যুদ্ধের হুমকি দিচ্ছে, এবং এর পাল্টা ভারত কি জবাব দিয়েছে। আর সত্যি কি ভারত আর জাপান মিলে চীনের সাথে এক নতুন যুদ্ধের জন্য প্রিপারেশন নিচ্ছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই সমস্ত কিছু শুরু হয় জাপানের নতুন প্রাইম মিনিস্টার সানায়ে তাকাইচির ক্ষমতায় আসার পর। উনি কী করেন, হঠাৎ করে জাপানের 60 বছরের পুরনো এক নীতিকে বাতিল করে এ মাসেই 3 প্রিন্সিপাল অন ট্রান্সফার অফ ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজির গাইডলাইনকেই সম্পূর্ণ পাল্টে দিয়েছে। আর এই খবরটা গোটা বিশ্বে আগুনের মতন ছড়িয়ে পড়তে একদিকে ভারতের মতন দেশ তো আনন্দে ঝাঁপিয়ে পড়ে এর সমর্থনে, উল্টো দিকে চায়না এর আতঙ্কে পাগল হওয়ার মতন অবস্থা। এখন আপনারা বলবেন যে ভাই কি আছে এই নিয়মে যাকে নিয়ে এত লড়াই যে চীন খেপে যাচ্ছে আর ভারত আনন্দে লাফাচ্ছে। ওয়েল, এই নিয়মটা বেসিক্যালি আমেরিকার তরফ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের পরাজয়ের পর ওদের ওপরে চাপিয়ে দেয়, যেখানে শর্ত ছিল জাপান নিজের কোনো ডিফেন্স ইন্ডাস্ট্রি সেইভাবে তৈরি করতে পারবে না, আর না ওরা অন্য কোনো দেশকে তাদের বেস্ট ডিফেন্স টেকনোলজি বা কোনো রকম মারণাস্ত্র রপ্তানি করতে পারবে। আর এটাকে কার্যকর করতেই জাপানের সংবিধান হাতিয়ার রপ্তানির ওপরে ব্যান লাগিয়ে দেয়। কিন্তু এখন জাপান তাদের এই যে প্রাণঘাতী অস্ত্র রপ্তানির ওপর কার্যত সমস্ত নিষেধাজ্ঞাকে একবারে তুলে দিয়েছে, যার ফলে আগে যেখানে শুধুমাত্র ওরা নন লিথাল সিস্টেম যেমন ধরুন সার্চ অ্যান্ড রেস্কিউ, ট্রান্সপোর্ট সিস্টেম আর নজরদারি চালাতে পারে এমন ইকুইপমেন্ট রপ্তানি করত, মানে সহজ ভাষায় বললে যেসব ডিফেন্স টেকনোলজি দিয়ে কোনো রকম আক্রমণ করা যাবে না সেটাই জাপান রপ্তানি করতে পারত। উদাহরণ হিসেবে মনে করুন যে জাপান ভারতকে কোনো রাডার দিল, এখন এটা দিয়ে ভারত কোনো দেশে আক্রমণ তো করতে পারবে না, এটা ডিফেন্সের কাজে লাগবে, তাতে কোনো রকম অসুবিধা ছিল না। তবে যে সমস্ত হাতিয়ার আক্রমণ করতে সক্ষম যেমন যুদ্ধবিমান, মিসাইল, এগুলো ওরা কিছুতে যত কট্টর মিত্র দেশ হোক না কেন তাদেরকে দিত না। কিন্তু ফাইনালি বহু দশক পর এই প্রথাকে শেষ করে দিল জাপানের এই নতুন প্রাইম মিনিস্টার, যার আওতায় ওরা ভারত সহ একাধিক মিত্র দেশকে নিজেদের হাতিয়ার আর টেকনোলজি দিতে রাজি হয়েছে। এখন আপনারা বলতেই পারেন যে ভাই এটা তো সাধারণ ঘটনা, এর জন্য চীন এতটা ক্ষেপে যাওয়ার কি আছে। যদি জাপান ভারতকে হাতিয়ার নাও দিত, অন্য দেশ দিত, ইসরায়েল আছে, রাশিয়াও আছে, যারা তো আবার চীনের মিত্র দেশ, তারা পর্যন্ত ভারতকে মারণাস্ত্র দিচ্ছে, সেখানে তো চীন কিছু বলে না, তাহলে জাপানের জন্য এতটা ভয় কিসে? ওয়েল, এর পেছনে দুটো বড় কারণ রয়েছে। প্রথমত জাপানের ইতিহাস, যাকে চীন জমের মতন ভয় পায়, আর দ্বিতীয়ত এমন কিছু টেকনোলজি এই মুহূর্তে জাপান বানিয়ে ফেলেছে যেটা কিন্তু এখনও ভারত কেন বিশ্বের কোনো দেশের কাছে নেই, এমনকি আমেরিকাও এই সমস্ত বানাতে পারেন। কিন্তু এখন জাপান এগুলো ভারতকে দিতে চাইছে, আর স্বাভাবিকভাবে যদি এগুলো ভারতের হাতে চলে আসে তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে কার? চীনের। যার দরুন জাপানের সরকার এই নিয়ম বদল করতে সবার প্রথমে ভারত এখানে ছুটে আসে, এবং অফিসিয়ালি আমাদের বিদেশ মন্ত্রণালয় এটাকে স্বাগত জানিয়েছে যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং ভারত আর জাপানের সম্পর্কের ভিত হবে এখন এই ডিফেন্স টেকনোলজি। ব্যাস, ভারতের এই বয়ান আসতে না আসতে চীন তো রেগে আগুন, যার ফলে ইমিডিয়েটলি চীনের তরফ থেকে ভারতকে কড়া হুঁশিয়ারি দিতে শুরু করে। উদাহরণ হিসেবে চাইনিজ কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমস তো সাফ জানিয়ে দিয়েছে ভারতের ইতিহাস ভোলা উচিত নয় যে কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সেম জাপান ভারতের ওপরে আক্রমণ করেছিল, এবং দিল্লি যদি আজ জাপানের সাথে পুনরায় যোগ দেয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরও মারাত্মক পরিণতি হতে পারে। কীরকম? ওয়েল, আপনারা যদি জাপানের ইতিহাস দেখেন তাহলে ওরা কিন্তু ব্রিটিশ আর আমেরিকানদের তুলনায় কম কিছু ছিল না। স্পেশালি চীনের একটা বড় অংশে যেভাবে তৎকালীন জাপান
দখল করে মারাত্মক অত্যাচার চালিয়েছিল বা গণহত্যাও করেছিল তা কিন্তু কল্পনার বাইরে। এমনকি এমন প্রচুর ঘটনা ঘটেছিল যেখানে জাপান ছোট ছোট চাইনিজ বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে তার উপরে বিষাক্ত এক্সপেরিমেন্ট করত। আর চাইনিজ মহিলাদের সাথে যা যা করেছিল তা নাই বা বললাম। আর তারপর থেকে কিন্তু চায়না, রাশিয়ার মতন দেশ দুজনেই জাপানকে না কেবল মারাত্মক ঘৃণা করে, বরং ওদের মনে এখনও সেই ভয়টা আছে যে যদি জাপানকে পুনরায় ফ্রি হ্যান্ড দেওয়া হয় তাহলে হয়তো আবারও পুরনো জাপান ফিরে আসতে পারে। এখন এটা শুনে ডেফিনেটলি আপনারা ভাবছেন জাপান যদি কিছু করে থাকে সেটা চীনের সাথে করেছে, তো চীন ভারতে হামলার ভয় দেখাচ্ছে কেন? চীনের যুক্তি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ফোর্স ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলোতে আক্রমণ করেছিল। তো সেটাকেই তুলে ধরে চায়না ভারতকে হুমকি দিতে চাইছে যে জাপান হয়তো ভবিষ্যতে আবার সেই রকম র্যাডিক্যাল একটা দেশ হতে পারে। কিন্তু বন্ধুরা, আসলে এটা কিন্তু একটা ভুল ন্যারেটিভ। জাপান ভারতে আক্রমণ করেন, বরং ব্রিটিশদের ওপরে আক্রমণ করেছিল। আর এটাকে আমাদের দেশের প্রথম প্রাইম মিনিস্টার নেতাজি সুভাষচন্দ্র বসু নিজে লিড করেছিল এবং উনি এই পরিকল্পনার অংশ ছিলেন যাতে ব্রিটিশদের ভারত থেকে উৎখাত করা যায়। কিন্তু চায়না এটাকেই ভুলভাবে তুলে ধরে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। যাই হোক, এতে খুব একটা লাভ হবে না। উল্টে ভারত আর জাপান এই মুহূর্তে আরও ভয়ঙ্কর পরিকল্পনা করছে। কীরকম? তো এটা গত মাসের রিপোর্ট, যেখানে জাপানের অ্যাম্বাসেডার অফিশিয়ালি জানিয়ে দিয়েছে যে জাপানের সরকার ভারতের সাথে ওদের সবচেয়ে বেস্ট হাতিয়ার ইউনিকর্নের টেকনোলজি শেয়ার করতে রাজি আছে, যার আওতায় ওরা এই হাতিয়ার না কেবল ভারতেই যৌথভাবে তৈরি করবে, বরং এটাকে অন্য দেশেও রপ্তানি করবে। ব্যাস, এতেই চীনের হাওয়াটাই। কেননা এটা কোনো সাধারণ হাতিয়ার নয়। এই হাতিয়ার যদি ভারতীয় নৌবাহিনী পেয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যতে যত যুদ্ধজাহাজ তৈরি হবে তা এতটাই খতরনাক হয়ে উঠবে যে শত্রুর সেনা তো তাকে রাডারে ধরতেই পারবেন। সহজ ভাষায় বললে এটা দেখুন, এটা একটা নর্মাল যুদ্ধজাহাজ। এখানে জাহাজের ওপর খেয়াল করুন, আপনারা প্রচুর অ্যান্টেনা, রাডার এই সমস্ত দেখতে পাবেন, যা জরুরি। কিন্তু এসবের জন্য জাহাজের রাডার ক্রস সেকশন অনেক বেড়ে যায় আর শত্রুর রাডারে বহু দূর থেকে এই যুদ্ধজাহাজ ধরা পড়ে যায়। এবং এই সমস্যার সমাধান করতেই জাপান একটা নতুন টেকনোলজি তৈরি করে, যেখানে এই সমস্ত অ্যান্টেনা, রাডার এই সব কিছুকে এক জায়গায় একটা এই ধরনের বড় স্টেলথ রেডোমের ভেতরে বসিয়ে দেয়। ফলে জাহাজে আলাদা করে কমিউনিকেশন, ডেটা লিঙ্ক, ট্যাক অন, ইলেকট্রনিক সাপোর্ট এগুলোর অ্যান্টেনাই লাগবে না। এবং এই পুরো সিস্টেমটার ভেতরে এগুলোকে এমনভাবে বসানো হয়েছে যে জায়গা কম লাগার সাথে ওভারঅল জাহাজের ওপরের অংশের ডিজাইন পুরোপুরি স্টেলথি হয়ে যাবে। আর এই রেডোমের ডিজাইনটা দেখে অনেকটা ইউনিকর্নের মাথায় লাগানো শিংয়ের মতন লাগে, তাই একে কিন্তু ইউনিকর্ন নাম দেওয়া হয়েছে। তো রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই ভারত আর জাপানের মধ্যে এর জন্য এমওইউ সাইন হয়ে গেছে এবং এখন ভারতীয় কোম্পানি বিডিএলকে সিলেক্ট করা হয়েছে এর প্রোডাকশান ভারতে টেকনোলজি ট্রান্সফারের সাথে করার জন্য, যার ফলে না কেবল এটা ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে ব্যবহার করা হবে, বরং জাপান তো অন্য দেশে এটা যদি রপ্তানি করে সেটা ভারত থেকেই হবে। এর ফলে আমাদের দুটো ফায়দা। প্রথমত, এই ধরনের টেকনোলজি আমাদের হাতে আসলে এর পুরো সাপ্লাই চেন ইকোসিস্টেম তৈরি হবে, যাকে কাজে লাগিয়ে আমাদের নিজস্ব এই ধরনের টেকনোলজি ভবিষ্যতে তৈরি করা সম্ভব। আর দ্বিতীয়ত, ভারতীয় নৌবাহিনী এর ফলে চীনের বিরুদ্ধে মারাত্মক শক্তিশালী হয়ে উঠবে এবং এটাই চীনের জন্য মূল ভয় যে এই ধরনের টেকনোলজি ওদের কাছে তো নেই। আর শুধু এখানেই শেষ নয়, এই রাডার তো কেবলমাত্র ডিফেন্সিভ হাতিয়ার, কিন্তু যেমনটা আমি বললাম যে জাপানের সরকার এখন নন লিথাল বা প্রাণঘাতী অস্ত্র দিতেও রাজি। তো এর আওতায় এখন খবর আসছে জাপানের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ মোগামি ক্লাসের স্টেলথ ফ্রিগেটও ভারতে রপ্তানি আর প্রোডাকশনের জন্য কথাবার্তা শুরু করে দিয়েছে। যদিও আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, এই যুদ্ধজাহাজ তৈরিতে ভারত কিন্তু এখন সম্পূর্ণ আত্মনির্ভর হয়ে গেছে এবং আমাদের আর বিদেশি জাহাজের প্রয়োজন নেই। কিন্তু এগেন জাপান তাদের যুদ্ধজাহাজ ভারতেই ম্যানুফ্যাকচার করার পক্ষে, অর্থাৎ ভবিষ্যতে জাপানের টেকনোলজি দিয়ে জাপানের জন্য ভারত এই যুদ্ধজাহাজ তৈরি করে দেবে। এতে সুবিধা হলো ভারতের কাছে জাপানের তুলনায় বেশি ক্যাপাসিটি রয়েছে যুদ্ধজাহাজ তৈরির জন্য। এতে ওভারঅল কস্ট কমবে আর কম সময়ে বেশি জাহাজ তৈরি করা সম্ভব, যা অন্য দেশেও রপ্তানি করা যাবে। অথবা প্রয়োজন পড়লে ভারতীয় নৌবাহিনী নিজেদের জন্যও কয়েকটা কিনতে পারে। আর এর সাথেই ভারতীয় নৌবাহিনীর জন্য এই ধরনের সি প্লেন, জাপানিজ আধুনিক সাবমেরিন, ইঞ্জিন, এমনকি ওদের 6th জেনারেশনের যুদ্ধবিমান তৈরিতেও ভারতকে ইনভাইট করেছে, যেখানে জেট ইঞ্জিন পাওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকতে পারে। এবং এখানে জাপান তো সবচেয়ে ভরসাযোগ্য। জাপান কিন্তু আমেরিকার মতন ভারতকে ধোঁকা দেবে না,
বা দুদিন অন্তর অন্তর নিয়ম পাল্টে দেবেন। তবে বন্ধুরা, এই সমস্ত তো কিছুই না, এর চেয়েও খতরনাক এক অস্ত্র যাকে নিয়ে চীনের কিন্তু মূল চিন্তা, সেটাও জাপান কিন্তু ভবিষ্যতে ভারতকে দিতে পারে যদি ভারত নেগোসিয়েশন চালায়, আর তার নাম হলো রেলগান। এটা এক ধরনের ফিউচার হাতিয়ার যা একমাত্র জাপান সফলভাবে নিজেদের যুদ্ধজাহাজে টেস্ট করতে পেরেছে, আর এটা তার ভিডিও। এখানে এই ধরনের দুটো রেল থাকে, সহজ ভাষায় যেরকম ট্রেনের লাইন হয় সেই রকমই ধরে নিন। এরপর এর মাঝখানে একটা প্রজেক্টাইলকে বসানো হয় এবং দুপাশের এই রেলে ইলেকট্রিসিটির মাধ্যমে এই প্রজেক্টাইলকে হাইপারসনিক স্পিডে ফায়ার করা সম্ভব, যাকে ঠেকানো মারাত্মক মুশকিল হবে। কিন্তু এত স্পিডে চলার কারণে বিনা কোনো ওয়ারহেড ছাড়া কাইনেটিক এনার্জি, মানে সহজ ভাষায় বললে এটা অতিরিক্ত স্পিডে গিয়ে যদি কোনো যুদ্ধজাহাজ বা কোনো টার্গেটে লাগে তাহলে সেটা তাকে নষ্ট করে দিতে সক্ষম। আর যেহেতু এটা ইলেকট্রিসিটিতে চলবে তাই খরচও কম হবে মিসাইলের তুলনায়, কিন্তু ইম্প্যাক্ট বেশি। যদিও এটা খুবই মুশকিল এক টেকনোলজি এবং এটা এখনও পুরোপুরি ম্যাচিওর হয়নি, কিন্তু তাও জাপানেতে সবচেয়ে বেশি এগিয়ে। গত বছরের খবর দেখেন, ওরা এর টেস্টও করে ফেলেছে একটা যুদ্ধজাহাজ থেকে। ফলে ভারতের জন্য সুবিধা হলো ভারতের ডিআরডিও এর উপরে কাজ করছে। তাই যদি জাপানের সাথে ভারত এই ফিল্ডে হাত মেলায় সেটা একটা ঐতিহাসিক মুহূর্ত হবে এবং জাপান ভারতকে সাহায্য করতে পারে এই টেকনোলজিকে ডেভেলপ করতে। আর বন্ধুরা, এই সমস্ত কিছুকে নিয়েই চীন বলতে পারেন যে আতঙ্কে রয়েছে, কারণ এত বছর ডলারের দমে আমেরিকা জাপানকে দমিয়ে রেখেছিল এবং এই রিজিয়নে চীনকে একটা রাস্তা করে দিয়েছিল ম্যানুফ্যাকচারিং হাব বানিয়ে। এর সুবিধা হলো চীনের ভয় দেখে আমেরিকা এই এলাকায় নিজেদের ডমিনেশন তৈরি করতে পারত, আর চীনের বিরুদ্ধে লড়াইয়ের নামে জাপান ভারতের মতন দেশে হাতিয়ারও বিক্রি করত। কিন্তু যেহেতু ডলারাইজেশন হচ্ছে তাই আমেরিকার সেই ক্ষমতা শেষ এবং ওরা সরে গেলেই জাপানকে কে বাঁচায়? এই জন্যই জাপানের সরকার এই ধরনের ব্যান সরিয়ে দিচ্ছে আর ভারতের সাথে জোট করছে, যাতে ভারত জাপানকে সাহায্য করবে চীনের বিরুদ্ধে সার্ভাইভ করতে, আর এর বিনিময়ে ওরা ভারতকে ডিফেন্স টেকনোলজি দেবে। আর এই কারণেই চায়না কিছুতেই চাইছে না যে সেই মিলিটারিভাবে শক্তিশালী পুরনো জাপান ফিরে আসুক ভারতের সাহায্যে। কিন্তু বন্ধুরা, এটাই ভবিষ্যৎ এবং চীনের বাপেরও ক্ষমতা নেই এটাকে ঠেকানো। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।